ক্ষেত্রে মানে কারশফের সূত্র ব্যবহার করে কিভাবে হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিষ্ঠা করা যায়। তো এই হুইটস্টোন ব্রিজের নীতির ক্ষেত্রে আমরা দেখো, এক্ষেত্রে আমরা হুইটস্টোন ব্রিজের নীতির ক্ষেত্রে এখানে একটা সার্কিট আঁকছি বা চিত্রটা যেটা দেখো, তাহলে এই ক্ষেত্রে এই চিত্রের মধ্যে থেকে কি হচ্ছে, এটা একটা কোষ, এই কোষ থেকে হচ্ছে কি কোষ থেকে তড়িৎটা উৎপন্ন হয়ে সে কোথায় এই প্রান্তে আসবে। এই প্রান্তে আসার পরে সেই কারেন্টটা কিন্তু দুই দিকে ভাগ হয়ে যাবে। দুই দিকে ভাগ হওয়ার ফলে কি হবে, সেটা কিন্তু একদিকে যাবে হচ্ছে এই যে পি কিউ পথে যাবে, পি কিউ রোধের মধ্য দিয়ে যাবে, এবং অপর প্রান্ত হচ্ছে আর এবং এস এর মধ্য দিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই তড়িৎটা যে এই ক্ষেত্রে আসলো, এই ক্ষেত্রে আসার ফলে সেটা কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেল, আবার এই ক্ষেত্রে কিন্তু একই অবস্থায় মিলিত হলো। এটা হচ্ছে তড়িৎ কোষ, এটা হচ্ছে চাবি। এই চাবি যখন আমরা বন্ধ করব তখন এই বর্তনীর মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। এবং এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, যার মান কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুসারে কমাইতে কিংবা বাড়াতে পারি। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম, এই ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেব যে ধরি গ্যালভানোমিটারের রোধ জি, এবং এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয় সেটা হচ্ছে আইজি। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয় সেটা হচ্ছে আইজি। এবং এই ক্ষেত্রে দেখো তাহলে হচ্ছে এখানে পি কিউ আর এস, এই যে রোধগুলো আছে এই রোধগুলোর মধ্য দিয়ে আমরা ধরে নিব যে পি রোধের মধ্য দিয়ে কি তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে I1, এবং কিউ রোধের মধ্য দিয়ে আর রোধের মধ্য দিয়ে হচ্ছে I2, এবং কিউ রোধের মধ্য দিয়ে হচ্ছে I3, এবং এস রোধের মধ্য দিয়ে হচ্ছে I4। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখলাম না, জাস্ট সমীকরণগুলো শুধুমাত্র আমরা প্রতিপাদন করব। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই কি লিখতে পারি যে ধরি, আচ্ছা এগুলো যদি আমরা লিখি যে ধরি কি গ্যালভানোমিটারের রোধ, ধরি গ্যালভানোমিটারের রোধ, ধরি গ্যালভানোমিটারের রোধ জি, এই গ্যালভানোমিটারের রোধ জি, এবং পি কিউ আর এবং পি কিউ আর এবং এক্স ও জি এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহিত তড়িৎ যথাক্রমে আমরা কি লিখতে পারি, পি এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের I1, তারপরে কিউ এর মধ্য দিয়ে হচ্ছে কি I3, আর এর মধ্য দিয়ে হচ্ছে I2, তারপরে এস এর মধ্য দিয়ে আমরা কি লিখতে পারি, এস এর মধ্য দিয়ে হচ্ছে I4, এবং এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয় সেটা হচ্ছে কি, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে I2। তাহলে এই ক্ষেত্রে দেখো ধরে নিলাম যে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে জি, এবং পি কিউ আর এস এবং জি এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহিত তড়িৎ যথাক্রমে হচ্ছে বা প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহিত তড়িৎ যথাক্রমে, এগুলো আমরা লিখলাম। এরপরে দেখো তাহলে হচ্ছে এই সিও এফ বিন্দুতে আমরা এখন কারশফের প্রথম সূত্র প্রয়োগ করব। এখন লিখি যে এখন সিও এফ বিন্দুতে কি করব, যে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি। তাহলে এই ক্ষেত্রে আমরা কারশফের প্রথম সূত্র দেখো যে সি বিন্দুতে যদি কারশফের প্রথম সূত্র প্রয়োগ করি, তাহলে এই সি বিন্দুতে আমাদের কি বাইরে থেকে
কারেন্ট আসে ঢুকছে কি I1 এবং বের হয়ে গেছে I3 এবং IG। তার মানে এখানে আমরা লিখতে পারি যে I1 সমান সমান হচ্ছে কি লিখতে পারি যে IG I3 প্লাস হচ্ছে IG। তাহলে এটা কিন্তু সি বিন্দুতে। তাহলে এটা যদি আমরা একটা সমীকরণ দেই, এক নাম্বার সি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে এবং এফ বিন্দুতে দেখো, সি বিন্দুতে হচ্ছে আমরা I1 এটা পেলাম এবং এফ বিন্দুতে দেখো, এই এফ বিন্দুতে আমরা যদি কারশফের প্রথম সূত্রটা প্রয়োগ করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কারেন্ট আসে, কিন্তু এই ক্ষেত্রে যে কারেন্টটা গেছিল এই দিক থেকে আসে, কিন্তু এই কারেন্টটা দুই দিকে ভাগ হচ্ছে, এইদিকে একটা এদিকে একটা। তাহলে এই দিক দিয়ে আইজি কারেন্ট আসে ঢুকতেছে, আইজি পরিমাণের কারেন্ট আসতেছে এবং এইদিকে I2 পরিমাণের কারেন্ট আসতেছে। তাহলে এই ক্ষেত্রে বের হচ্ছে কি I4। তাহলে আমরা I4 ইকুয়ালস টু কি লিখতে পারি, I4 ইকুয়ালস টু লিখতে পারি যেটা সেটা হচ্ছে I2 প্লাস হচ্ছে IG। তার মানে এবং I4 ইকুয়ালস টু হচ্ছে I2 প্লাস কি লেখা যায় আমাদের IG, এবং এখানে লিখে দিলাম যে F বিন্দুতে COF বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে তাহলে I1 ইকুয়ালস টু এত এবং I4 ইকুয়ালস টু হচ্ছে এত, F বিন্দুতে এত। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমরা এখন COF বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, এগুলো লেখার দরকার নাই যে আমাদের এক বিন্দুতে দরকার হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু দুইটা সমীকরণ পাই গেলাম ক্ষেত্রে মোটামুটি। তাহলে এটা হলো আমাদের কি কারশফের প্রথম সূত্রের ক্ষেত্রে। এখন দেখো যে আমরা যদি এই একটা বদ্ধ লুপে এখন A C F A এবং C D F C এই বদ্ধ লুপে যদি বদ্ধ বর্তনীতে যদি আমরা কারশফের এখন দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে আবার, তাহলে আমরা যদি এই ক্ষেত্রে লিখি যে আবার এই ক্ষেত্রে আমরা লিখবো যে আবার A C F A এবং C D F C বদ্ধ বর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই, কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যদি আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে দেখো A C F A এই লুপের ক্ষেত্রে আমরা কি পাবো, AC F A এই লুপের ক্ষেত্রে আমরা পাবো, আমরা এখন তড়িৎ প্রবাহ দেখব যে আমাদের তড়িৎ প্রবাহের দিকটা কোন দিকে, আসলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে এদিকে। তাহলে আমরা ধরে নিলাম যে A থেকে C তে যাব, C থেকে F যাব, F থেকে আবার A তে আসবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যেদিকে যাচ্ছি তড়িৎটা কিন্তু সেদিকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে I1 এর সাথে হচ্ছে কি, এর সাথে হচ্ছে P, তারপরে এই সি বিন্দুতে আসলাম, সি বিন্দুর পরে হচ্ছে জি বিন্দুতে এই ক্ষেত্রে আসবো। তাহলে যেদিকে যাওয়া হচ্ছে তড়িৎটাও সেদিকে যাচ্ছে, প্লাস হচ্ছে IG ইনটু জি, তারপরে এই বিন্দুতে আসা হলে এই বিন্দু থেকে এদিকে যাওয়া হচ্ছে। তাহলে এদিকে যাওয়া হলে তড়িৎ কিন্তু বিপরীতে প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে কিন্তু মাইনাস হলে এখানে হচ্ছে I2 আর হচ্ছে I2 আর ইকুয়ালস টু 0, এই বিন্দু নিজের সাথে নিজের বিভব পার্থক্য 0। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটা সমীকরণ দিই, এটা যদি আমরা 3 নং দেই, এরপরে দেখো এবং আরেকটা বিন্দু হচ্ছে কি আবার এই যে দেখো CDFC এত লুপের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই লুপ থেকে আমরা এদিকে যাব, তাহলে যেদিকে যাওয়া হচ্ছে তড়িৎ সেদিকে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে লিখতে পারবো আমরা I3Q এর সাথে এই পয়েন্টে আসা হলো, এখান থেকে এইদিকে আসা হচ্ছে, কিন্তু এইদিকে আসা হলে তড়িৎ কোন দিকে যাচ্ছে, তড়িৎ যাচ্ছে এইদিকে। তাহলে এইদিকে গেলে এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস I4S এবং
এই ক্ষেত্রে আসার পরে আমরা এই সি বিন্দুতে যাব। তাহলে উপরের দিকে যাওয়া হলে আমাদের তড়িৎ কিন্তু উপর থেকে নিচের দিকে আসতেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু মাইনাস হয়ে যাবে। মাইনাস সেটা হচ্ছে আইজি ইনটু হচ্ছে জি ইকুয়ালস টু 0। তো এই ক্ষেত্রে যদি একটা সমীকরণ দেই, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন দেখো এই ক্ষেত্রে হচ্ছে কি যে ব্রিজের সাম্যাবস্থায়, এই ক্ষেত্রে আমাদের ব্রিজ সাম্যাবস্থার ক্ষেত্রে কি হবে, এই ব্রিজের সাম্যাবস্থায় কিন্তু হচ্ছে এই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হবে না, যার কারণে হচ্ছে আমরা কি লিখতে পারবো যে সাম্যাবস্থার ক্ষেত্রে হচ্ছে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাটা কিন্তু শূন্য, এবং তড়িৎ প্রবাহ মাত্রাটা যে শূন্য হচ্ছে, এবং আরেকটা এখানে কন্ডিশন হবে যখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তখন এই I1 যে কারেন্টটা ছিল সেই কারেন্টটাই কিন্তু এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখানে I1 সমান সমান আমরা I3 লিখতে পারবো, অন্যভাবে এই পাশে লিখতে পারবো I2 সমান সমান হচ্ছে I4। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে সাম্যাবস্থায়, যে এখানে আমরা লিখবো যে সাম্যাবস্থায় ব্রিজ সাম্যাবস্থায় আমরা কি লিখবো যে IG ইকুয়ালস টু 0 এবং I1 সমান সমান হচ্ছে I3, আচ্ছা I1 সমান সমান I3 এবং I2 সমান সমান হচ্ছে কি লিখতে পারি আমরা যেটা I4। তাহলে এই যে এই মানগুলো যদি আমরা 3 এবং 4 নং সমীকরণে বসাই, তাহলে 3 এবং 4 নং সমীকরণে বসাইলে তাহলে আমরা কি পাবো, যে এই ক্ষেত্রে যেটা পাচ্ছি যে IG, তারপরে হচ্ছে I1 এবং I2 এর মান 3 ও 4 নং সমীকরণে বসিয়ে পাই। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে I1 P প্লাস, এই ক্ষেত্রে দেখো সাম্যাবস্থায় এখানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, যার কারণে এটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে 0 হয়ে গেলে এক্ষেত্রে I2টা থাকবে, I2টা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে ডান পাশে চলে গেলে এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের যে I2 আর দ্বিতীয়টার ক্ষেত্রে হয়ে যাবে কি যে I3 Q। আচ্ছা এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি যে I1 সমান সমান হচ্ছে কি লিখলাম আমরা, I1 সমান সমান হচ্ছে I3 এবং তাহলে এই ক্ষেত্রে I3 এর যদি মানটাকে আমরা বসাই, আচ্ছা এটা থাকলো যে I3 ইকুয়ালস টু I3 এর যদি মান বসাই তাহলে I3 ইকুয়ালস টু এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যেটা I4x। এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা মান বসাবো, তাহলে এই ক্ষেত্রে মান বসাইলে আমরা এটাতে কি লিখতে পারি, এই ক্ষেত্রে যদি মান বসাই তাহলে হচ্ছে I1 এটা লিখতে পারি Q ইকুয়ালস টু হচ্ছে I2x। তাহলে এই ক্ষেত্রে একটা নাম দিলাম সমীকরণে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। এখানে লিখবো যে মান বসিয়ে বা আমাদের এটা দরকার নাই, কারণ এখানে আমরা সমীকরণ এত মান বসিয়ে পাই, তাহলে এটা আমাদের জন্য এটা আসলো। এখন দেখো এই যে 5 নং সমীকরণকে 6 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে 5 নং সমীকরণকে যদি আমরা 6 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি লিখবো যে 5 নং সমীকরণকে 6 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, বা আমরা এইভাবে লিখতে পারি যে 5 ভাগ 6 হতে পাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসে যে 5 ভাগ 6 হতে পাই, আমরা কি পাই সেক্ষেত্রে হচ্ছে P ভাগ Q সমান সমান আমরা লিখতে পারবো R ভাগ S। তাহলে এই যে সমীকরণটা আমাদের সর্বশেষ আসলো, এই সমীকরণটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের নীতির ক্ষেত্রে যে সূত্রটা আছে P ভাগ Q সমান সমান হচ্ছে R ভাগ S। তার মানে হচ্ছে সাম্যাবস্থায়
দুই পাশের বিভব পার্থক্যটা হচ্ছে কি আমাদের শূন্য হয়, দুই পাশের যে বিভব পার্থক্য সেটা শূন্য হয় এবং সেক্ষেত্রে ভি সমান সমান আইআর লিখতে পারি আমরা। আই বলতে হচ্ছে এক্ষেত্রে দিয়ে এর মধ্যে যে তড়িৎটা প্রবাহিত হবে এবং রোধ হচ্ছে সি প্লাস কি বা এটাও লিখতে পারি। তারপরে হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি পাইলাম যে সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের এই হুইটস্টোন ব্রিজ নীতির ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি যে কোনো তিনটা রোধের মান জানা থাকে তাহলে আমরা কিন্তু চতুর্থ রোধের মানটা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে এই ছিল হচ্ছে আজকের আমাদের আলোচনা এবং এটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের নীতি।